মুভির শুরুতে সেডি নামের এই ছেলেটিকে দেখানো হয়। সে একটা লাক্সারি বোটে ক্লিনার হিসেবে কাজ করে। বেচারা তার নিজের ট্রাভেল ভ্যানেই রাত কাটায়, ওটাই তার একমাত্র সম্বল। বাড়িতে যাওয়ার সময় না পেলে সে ওই ভ্যানটাতেই ঘর বানিয়ে নেয়। একদিন খুব ভোরে এক পুলিশ অফিসার তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে আর বলে যে সে নো পার্কিং জোনে গাড়ি রেখেছে। পুলিশ যখন তার আইডি কার্ড দেখতে চায়, সেডি তখন কাচুমাচু হয়ে বলে যে তার কাছে কোনো আইডি কার্ড নেই। পুলিশ তখন তাকে পার্কিং এর জন্য একটা বিল ধরিয়ে দেয় আর আইডি না থাকার অপরাধে আলাদা 100 ইউরো জরিমানা ঢুকে দেয়। সেডি দীর্ঘশ্বাস ফেলে রসিদটা নিয়ে এক গাদা রসিদের মাঝে তা গুজে রাখে। কে জানে সে আর কত জায়গায় এভাবে পার্কিং ফাইন খেয়ে রসিদ জমিয়ে রাখবে। এরপর সে সেই লাক্সারি বোটে কাজে যায়, কিন্তু দেরি করে আসা বোটের মালিক তার সাথে খুব রাগারাগি করে আর বলে যে ভাই, টুরিস্ট সিজন শেষ, কাল থেকে আর কাজে আসার দরকার নেই তোর। মালিক তাকে বিদায় করে দেওয়ার আগে বলে, দাঁড়াও, যাওয়ার আগে বোটের টয়লেটটা পরিষ্কার করে দিয়ে যাও। সেখানে দাঁড়িয়ে থাকা মেয়েরা এই দৃশ্য দেখে হাসাহাসি করতে শুরু করে। এতে বেচারা চরম অপমানিত হয়, কিন্তু পুরো টাকাটা পাওয়ার আশায় তাকে সেই কাজটাও করতে হয়। টয়লেট পরিষ্কার করে যখন সে ক্যানটা নিয়ে আসছিল, গন্ধে তার বমি চলে আসছিল। মনে মনে সে মেয়েদের গালি দিতে দিতে বলে যে কাল রাতে এরা কি ছাইপাশ খেয়েছিল কে জানে। মালিক আর মেয়েরা তাকে এভাবে কষ্ট পেতে দেখে তার আরো বেশি মজা পাচ্ছিল, কিন্তু বেচারা সেটি কিছুই করতে পারে না। কাজ শেষ করে সে তার ভ্যান নিয়ে বের হয়, কিন্তু মাঝপথে গাড়ি থেমে যায় কারণ গাড়ির তেল শেষ। মানে যত বিপদ সব যেন একই দিনে হওয়ার ছিল। সে তার নিজের উপরেই নিজের রাগ দেখাতে দেখাতে একটা ক্যান নিয়ে তার বন্ধুর পেট্রোল পাম্পের দিকে হাঁটা দেয়। পথে একটা গাড়ি তাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে কাদা ছিটিয়ে চলে যায়, কিন্তু সেডি সেদিকে কোনো ভ্রুক্ষেপই ছিল না। তার মূল মন্ত্র হলো যা হয় ভালোর জন্যই হয়। অবশেষে সে তার ছোটবেলার বন্ধু পেট্রোল পাম্পে পৌঁছায়। পেট্রো তার মালিকের চুকে এড়িয়ে চুপি চুপি সেডিকে কিছু ফ্রি তেল দিয়ে দেয় আর বলে যে তোর জন্য কোন দিন না জানে আমার চাকরিটা চলে যায়। সেটি উত্তর দেয়, বন্ধু আমার তো অলরেডি চলেই গেছে। এরপর তার জামায় কাদা দেখে পেট্রো তাকে পাম্পের ইউনিফর্মটা পরতে দেয়। সেই পাম্পের শার্ট পরেই সেডি যায় একজন লয়ারের কাছে, যেখানে তার স্ত্রী মেগি আগে থেকেই উপস্থিত ছিল। আসলে মেগি ডিভোর্স চাইছিল। তাদের বিয়ের বয়স মাত্র 2 বছর, কিন্তু এই 2 বছরে সেডি কোনো চাকরিতেই 2 দিনের বেশি টিকতে পারেনি। সেডির সংসার বা মেগির প্রতি কোনো দায়িত্ববোধই ছিল না। দিনের পর দিন সে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বা ভ্যানে ঘুমিয়ে কাটিয়ে দেয়। মূলত এসব কারণে মেগি বিচ্ছেদ চাইছে। আইনজীবী তাদের জানায় যে ডিভোর্সের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে 2-3 মাস সময় লাগবে। এই সময়ের মধ্যে তারা চাইলে মিটমাট করে নিতে পারে, অন্যথায় তাদের সম্পত্তি আধা-আধি ভাগ করতে হবে। সেডির তো ওই ভাঙা ভ্যান ছাড়া আর কিছুই ছিল না। সে পরিষ্কার জানিয়ে দেয় যে মেগির বাড়ির উপর তার কোনো লোভ নেই। মেগিও উদারতা দেখিয়ে বলে যে যতদিন সেডি ভালো কোনো কাজ না পাচ্ছে ততদিন সে ওই বাড়িতে থাকতে পারে। সবশেষে সেডি তাকে বলে যে আচ্ছা, আজ রাতে আমাদের কলেজের ব্যাচ রিউনিয়ন আছে, তুমি কি আসবে? তার কথায় মেগি রাজি হয়ে যায় আর বলে যে হ্যাঁ অবশ্যই, খুব ভালো হবে, আমি আমার কয়েকজন বন্ধুর সাথে আসব। মেগি চলে যাওয়ার পর সেডি খুব মন খারাপ করে বসে থাকে। তার কেবলই মনে হতে থাকে যে সে মেগিকে হারিয়ে ফেলছে। এতে সে খুব টেনশনে পড়ে যায়। মেগি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে? সে কি অন্য কারোর সাথে প্রেম করছে? এসব উল্টাপাল্টা চিন্তা তার মাথায় ঘুরতে থাকে। সেডিকে ওভাবে বিষণ্ণ হয়ে বসে থাকতে দেখে লটারি দোকানের এক বৃদ্ধা তাকে ডেকে বলে, খোকা সে আর ফিরে আসবে না রে, মিথ্যে আশা নিয়ে বসে থাকিস না, তার চেয়ে বরং আমার কথা বিশ্বাস করে একটা লটারি কিন, দেখবি ভাগ্যই বদলে যাবে। সেটি হতাশ হয়ে বলে, ঠাকুমা লটারি জেতার মতো কপাল আমার নেই, আপনি অন্য কাউকে স্বপ্ন দেখান, আমাকে শুধু শুধু স্বপ্ন দেখাতে গিয়ে নিজের সময় নষ্ট করছেন। সে চলে যেতে নিলেই বৃদ্ধা বলে, আরে শোন, এবার একটা বাম্পার লটারি চলছে, তোর নাম যদি উঠে যায় তবে দেখবি তোর বউ ফিরে আসবে। বউ ফিরে পাওয়ার আশায় সেডি আর না করতে পারে না। সে একটা লটারি কিনে তার সিগারেটের প্যাকেটের ভেতর রেখে দেয়। এরপর সেডি সে রিউনিয়ন পার্টিতে যায়। সেখানে তার ছোটবেলার বন্ধু পেট্রো আর মার্কাসও ছিল। ওদের 3 জনের জীবনই প্রায় একই রকম। কেউ এই জীবনে এখনো ঠিকঠাক সেটেল হতে পারেনি। যেটুকু কাজ পায় সেটুকুই করে কোনো মতো দিন চালাচ্ছে। সেখানে সেডি দেখতে পায় মেগি একজনের সাথে খুব হাসি খুশি করে কথা বলছে। সেডির সন্দেহ হয় যে মেগি হয়তো এই লোকটার সাথেই প্রেম করছে। সে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করে যে ভাই, আপনাকে তো চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি আপনাকে। তার কথা শুনে লোকটি হেসে দেয়। সে বলে, আরে গাধা, আমি মারিও, তোর ক্লাসেই তো পড়তাম। এটি শুনে সেটি অবাক হয়ে যায় আর বলে, আরে মারিও, তুই তো আগে কুমড়োর মতো গুলগাল ছিলি, এখন এত হ্যান্ডসাম আর ফিট হলি কিভাবে? তখন মেগি এসে বলে, শোনো সেডি, মারিও তার সুপার মার্কেটে আমাকে একটা খুব ভালো চাকরি দিয়েছে। এই কথা শুনে সেডি আরো ভেঙে পড়ে। সে ভাবতে থাকে যে মারিও ওর সাথেই পড়তো, অথচ এখনো নিজের সুপার মার্কেট আছে আর আমি বেকার আর অপদার্থের মতো বসে আছি। এই কারণে হয়তো মেগি আমাকে ছেড়ে মারিওর কাছে চলে যেতে চাইছে। দুঃখে ক্ষোভে সেটি বাসায় ফিরে আসে। তার মনে হয় যে এই দুনিয়ায় টাকাই সব। সে সিগারেটের প্যাকেট থেকে শেষ সিগারেটটা বের করে ধরিয়ে ফেলায়। এক্সাইটমেন্টে সে খেয়ালই করেনি যে লটারির টিকিটটা ওই প্যাকেটের ভেতরেই ছিল। সে খালি প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দিয়ে ঘুমানোর চেষ্টা করে। পরদিন সকালে মেঘি ঘর পরিষ্কার করার সময় সে ময়লাগুলো একটা ব্যাগে ভরে বাহিরে ফেলে দেয় আর সেডিকে বলে, যত দ্রুত পারো একটা চাকরি খুঁজে নাও। সেটি ভাবলেশীন ভাবে উত্তর দেয় যে হ্যাঁ খুঁজবো, তবে কাল রাতে
মারিওর সাথে নিশ্চয়ই তোমার খুব ভালো সময় কেটেছে, তাই না? মেঘি বুঝতে পারে যে সেডি তাকে সন্দেহ করছে, তাই সে তাকে আরো রাগানোর জন্য বলে, হ্যাঁ দারুণ সময় কেটেছে আমাদের। ও জীবনে কত সাকসেসফুল দেখেছো, ওর মতো স্বামী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। কথাগুলো ইচ্ছে করে বলে মেঘি ব্যাগটা ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যায়। এরপর সেটি দেরিতে ঘুম থেকে উঠে বাথরুমে যায়। সেদিনই সে বাম্পার লটারি রেজাল্ট দেওয়ার কথা ছিল। সে ফোনের এফএম রেডিওর খবর শুনতে শুনতে গোসল করতে যায়। তার ফোনের কন্ডিশনও তার জীবনের মতোই ভাঙাচুরা। যখন রেডিওতে উইনিং নাম্বার ঘোষণা করা শুরু হয়, সেটি গোসল ছেড়ে কান খাড়া করে শুনতে থাকে। তার মনে হতে থাকে যে আরে এই নাম্বারটা তো আমার টিকিটের মতো লাগছে। হঠাৎ তার মনে পড়ে যে ওরে লটারিটা তো ওই সিগারেটের প্যাকেটেই ছিল, আর মেঘি তো সব ময়লা বাহিরে ফেলে দিয়েছে। সে পাগলের মতো দৌড়ে বাহিরে গিয়ে ডাস্টবিনে ড্রাম ঘাটতে শুরু করে। এক পর্যায়ে সে নিজে ডাস্টবিনের ভেতর ঢুকে পড়ে। লোকজন ভাবতে থাকে যে সে হয়তো পাগল হয়ে গেছে। সে মনে মনে বারবার রেডিও সেই নাম্বারটা আওড়াচ্ছিল যাতে ভুলে না যায়। অবশেষে সেই ময়লার ভাগার থেকে সে সিগারেটের প্যাকেটটা খুঁজে পায়। তার বুক ধকপকানি নিয়ে একটা একটা করে নাম্বার মেলাতে থাকে সে। যখন শেষ নাম্বারটাও মিলে যায়, সে তো চিৎকার দিয়ে ওঠে আর বলে যে আরে আমি তো জিতে গেছি 225 কোটি টাকা। পুরো 225 কোটি টাকা এখন তার। খুশিতে সে প্রায় উন্মাদ হয়ে যায়। আধো পোশাকে রাস্তায় দৌড়াতে দৌড়াতে সে চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে আমি জিতে গেছি, আমি জিতে গেছি। এরপর সে দ্রুত তার গাড়ি নিয়ে বের হয় আর মেঘিকে ফোন করে, কিন্তু মেঘির ফোন নট রিচেবল থাকায় সে একটা ভয়েস মেইল পাঠিয়ে দেয় আর বলে যে দেখো মেঘি, তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। সেটি সরাসরি মারিওর সুপার মার্কেটের দিকে ছুটে যায়। সেখানে গিয়ে সে যা দেখে তাতে ওর বুকটা ভেঙে চুরমার হয়ে যায়। সে দেখে যে মারিও আর মেঘি গাড়ির ভেতরে খুব ঘনিষ্ঠ হয়ে বসে আছে, এমনকি তারা একে অপরকে কিসও করছে। এটি দেখে সেটি প্রচন্ড কষ্ট নিয়ে সেখান থেকে ফিরে আসে, কিন্তু আসলে ব্যাপারটা তা ছিল না। গাড়ির নিচে কিছু একটা পড়ে গিয়েছিল যেটা তারা নিচু হয়ে খুঁজছিল। আর দূর থেকে দেখে সেটির মনে হয়েছে যে তারা বোধহয় কিস করছে। এই লোকটা যে কি পরিমাণ উল্টাপাল্টা ভাবে তা শুধু সেই বুঝে। তার একটু পরে সে তার লটারি টিকেটের দিকে তাকায় আর ভাবে যে দূর, আমার মন খারাপ করার কি আছে, আমি তো এখন কোটিপতি। সে ঠিক করে যে এই কথা সে কাউকেই জানাবে না। এরপর সে লটারি ভাঙাতে ব্যাংকে যায়। লাইনে দাঁড়িয়ে থাকার সময় সবাই তার হাতে টিকিটের দিকে অদ্ভুত ভাবে তাকাতে থাকে। চারদিকে কানা ঘোষা শুরু হয় যে এই লোকটাই বাম্পার লটারি জিতেছে। লোকজন তার পিছু নিতে শুরু করলে সেটি ভয় পেয়ে সেখান থেকে চম্পট দেয়। আসলে তারা পিছু নিয়েছিল যাতে সেটি তাদের ব্যাংকে টাকা রাখে বা কাউকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেয়, কিন্তু সেটি ভাবছিল যে তারা হয়তো তাকে মারতে আসছে। সে যখন তার ভ্যান নিয়ে পালাচ্ছিল, হঠাৎ সে দেখে যে ভ্যানের ভেতরে এক লোক বসে আছে। সে বলে যে স্যার, আমি জানি আপনি এখন কোটিপতি হয়ে গেছেন, দয়া করে আমাকে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখুন, আমার এই কাজটা খুবই দরকার। সেটি তার কথায় বিরক্ত হয়ে যায় আর বলে আরে আমি নিজেই তো একটা অপদার্থ, আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে তুমি কি করবে? লোকটা বলে স্যার, আমি একজন অভিজ্ঞ ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, আপনি তো টাকা ম্যানেজ করতে জানেন না। আমি জানি ঠিক মতো ম্যানেজ না করলে এই সব টাকা নষ্ট হয়ে যাবে, আমি আপনাকে সাহায্য করতে চাই। এর মধ্যে সেটি খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল বলে সে পুলিশ অফিসার আবার তাকে থামায়, কিন্তু সেই ফাইন্যান্সিয়াল এক্সপার্ট যার নাম ফেডি সে পুলিশকে পটিয়ে ফেলে। সে বলে অফিসার, উনি লটারি উইনার আর আমি ওনার অ্যাসিস্ট্যান্ট। এই কথা শুনে পুলিশের রাগ একদম পানি হয়ে যায়। সে হেসে বলে আরে আমি ওই লটারি কেটেছিলাম, কিন্তু আপনার কপালটা সত্যিই দারুণ, এনজয় করুন। সেডি তখন ভাবতে থাকে আরে সত্যিই তো, টাকা থাকলে তো দেখছি সব জায়গায় খাতির জমে যায়। লোকটার কথা বলার ধরন দেখে সেডি তাকে খুব পছন্দ হয়ে যায় আর সে তাকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দেয়। এরপর দুজন মিলে এক রেস্টুরেন্টে খেতে বসে। ফেডি জিজ্ঞেস করে স্যার, আপনার কি কেউ আছে? সেডি বলে আমার এক বউ আছে, কিন্তু আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, এছাড়া আমার আর কেউ নেই। ফেডি তখন তাকে সাবধান করে দেয় আর বলে যে স্যার খবরদার, আপনার বউকে লটারির কথা একদম বলবেন না, জানলে আইনের মার পেঁচে আপনাকে 250 কোটির অর্ধেক ওকে দিয়ে দিতে হবে। আপনি কি সেটা চান? সেডি তার মাথা নেড়ে বলে একদমই না। ফেডি আরো বলে বন্ধুদেরও বলবেন না, কারণ তারা যদি জানতে পারে সবাই টাকা ধার চাইবে আর তারা কথাটি কোনোভাবে আপনার বউয়ের কাছে পৌঁছে দেবে। সেটি তার কথা রাজি হয়ে যায়, অর্থাৎ এই 250 কোটি টাকা শুধুই তার। খাওয়ার পর তারা যখন বেরোচ্ছিল ঠিক তখনই সে একই রেস্টুরেন্টে মেগি আর মারিও ঢুকে। এটি দেখে সেটি ঘাবড়ে যায় যে এত বড় রেস্টুরেন্টে তাকে দেখলে মেগি সন্দেহ করবে, তাই সে তড়িঘড়ি করে পার্কিং অ্যাটেন্ডেন্টের ইউনিফর্ম পরে কাজ করার ভান করে। মেগি তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? মারিও কাছে আসতে সেটি বলে ওঠে আমি এখানে পার্ট টাইম কাজ করছি। মেগি মায়া দেখিয়ে বলে রোদে পড়ে এভাবে কতদিন কাজ করবে তুমি? তার চেয়ে মারিওর সুপার মার্কেটে কাজ করো, আমি ওর সাথে কথা বলবো। সেটি কাচুমাচু মুখ করে তার কথায় রাজি হয়ে যায়। মেগি চলে যাওয়ার পর সেডির মাথায় শয়তানি বুদ্ধি চাপে। সে ভাবতে থাকে যে মারিওর গাড়ির 12টা বাজিয়ে ফেলবে। সে একটা টপ ভেঙে গাড়ির উপর ফেলে, ক্র্যাচ করে আর টায়ার পাংচার করে দেয়, কিন্তু গাড়ির অ্যালার্ম বাজতেই তার ভুল ভাঙে। ওটা মারিওর গাড়ি ছিল না, ওটা ছিল এক বয়স্ক কাপলের গাড়ি। বেচারা বৃদ্ধ লোক তো তাদের প্রিয় গাড়ির এই দশা দেখে একদম থমকে যায়। সেটি মনে মনে ভাবে যে আরে সমস্যা নেই, আমার 250 কোটি টাকা আছে, এদের একজোড়া নতুন ব্র্যান্ড নিউ গাড়ি কিনে দেবো তখন। এরপর দুনিয়ার চোখে নিজেকে গরিব প্রমাণ করতে সেটি
সেটি মারিওর সুপারমার্কেটে খুব কম বেতনে কাজ নেয়। সেখানে এক মেয়ে তাকে কাজ শেখাতে শেখাতে বলে, মন দিয়ে কাজ করো, 2-3 বছর পর তোমার বেতন 500 ইউরো হবে। 500 ইউরো শুনে সেটি মনে মনে হাসতে থাকে, কারণ তার কাছে এখন অগাধ সম্পদ। সে ঠিক করে যে সে সবার আড়ালে সেই 250 কোটি টাকা দিয়ে জীবনটা দারুণ ভাবে এনজয় করবে। দিনের বেলা সুপারমার্কেটে হাড় ভাঙা খাটুনি খাটলো, সন্ধ্যা নামলেই সেটির রূপ তো একদম বদলে যায়। শুরু হয় তার রাজকীয় জীবন। সে দামি দামি ব্র্যান্ডের জামা কাপড়, জুতো আর ঘড়ি কিনতে শুরু করে। একদিন সে একটা মলে শপিং করছিল, হঠাৎ সে দেখে যে মারিও তার পরিবার নিয়ে সেখানে হাজির। এটি দেখি সেটি তো ভয়ে অস্থির। সে ভাবতে থাকে যে মারিও যদি তাকে এই দামি পোশাকে দেখে ফেলে তবে নির্ঘাত জিজ্ঞেস করবে যে সে এত টাকা কোথায় পেয়েছে। আসলে সেটি তখন একটা হীরের দোকানে ছিল। দুর্ভাগ্যবশত মারিওরা ঠিক ওই দোকানে কিছু কিনতে আসছিল। এটি দেখে সেটি ঘাবড়ে গিয়ে দোকানের স্টাফদের বলে, আমি আপনাদের দোকানের সব থেকে দামি জিনিসটা কিনবো, কিন্তু দয়া করে ওদের ভেতরে ঢুকতে দেবেন না। স্টাফরা তখন মারিওকে গিয়ে বলে, স্যার আমরা এখন দোকান বন্ধ করে দিচ্ছি, আপনারা কাল আসবেন। মারিওরা চলে যাওয়ার পর সেটি একজোড়া কানের দুল কেনে, কিন্তু মজার ব্যাপার হলো সেই দুলজোড়া পছন্দ করে কেনেনি, কিনেছিল ওই দুলের দামি বক্সটার জন্য, কারণ ওই বক্সটাতে আরামসে 3টে বিয়ারের বোতল ধরে যাবে। এরপর সে গাড়িতে যাওয়ার সময় দুলগুলো একপাশে ফেলে দিয়ে বক্সের ভেতর বিয়ার ভরে আয়েশ করে খেতে শুরু করে। হঠাৎ করে কারি কারি টাকা হাতে এলে মানুষ বোধহয় এমনই পাগল হয়ে যায়। বিলাসিতা করতে করতে সেটি এখন নিজেই ভুলে গেছে যে সে আসলে কি উপভোগ করছে। সে পানির মতো টাকা উড়াচ্ছে ঠিকই, কিন্তু এসব দামি জিনিস বাড়িতে নিতে পারছে না, কারণ মেঘি দেখলে সন্দেহ করবে। তাই সে বাহিরে একটা গ্যারেজ ভাড়া করে তার সব দামি শখ সেখানে লুকিয়ে রাখে। এমনকি সে বাড়ি থেকে সস্তা মদের বোতল নিয়ে গিয়ে তাতে দামি দামি ওয়াইন ভরে আয়েশ করা শুরু করে। একদিন মেঘির আসার খবর পেয়ে সেটি তাড়াহুড়ো করে তার দামি পোশাক খুলে সাধারণ পোশাক পরে বসে থাকে। মেঘি শেষে ওয়াইন খেয়ে বলে, বাহ, এটা তো বেশ সুস্বাদু। তা তুমি এভাবে প্রায় উলঙ্গ হয়ে বসে আছো কেন? সেটি আমতা আমতা করে বলে, আসলে খুব গরম লাগছে তো তাই সব খুলে ফেলেছি। মেঘি অবাক হয়ে বলে, আরে গাধা, এখন তো অক্টোবর মাস চলছে। মেঘি কাছে আসতেই সেটি তার দামি ঘড়িটা লুকানোর চেষ্টা করে। তার হাতে যেই ঘড়িটা ছিল ওই ঘড়িটার দাম ছিল 20 লাখ টাকা। তার এমন ব্যবহার দেখে মেঘি বুঝতে পারে যে সেটি নির্ঘাত কিছু লুকাচ্ছে। সে সেটির হাত ধরতেই সেটি চট করে ঘড়িটা খুলে সোফার চিপায় খুঁজে দেয়, কিন্তু একবার সন্দেহ ঢুকলে কি আর রক্ষে আছে? মেঘির মনে তার এসব কাণ্ড কারখানা দেখে খটকা লাগতে শুরু করে। সেই রাতে সেটি এক দামি রেস্টুরেন্টে যায়। সেখানে মেনু কার্ডের অর্ধেক জিনিসের নামই সে কোনোদিনই শোনেনি, তবুও ভাব মারার জন্য হাবিজাবি সবকিছু অর্ডার দিয়ে দেয়। পাশে টেবিলের এক সুন্দরী মেয়ে তার দিকে তাকাচ্ছিল বলে সেডিও একটু হিরোর মতো ভাব নিচ্ছিল। এর মধ্যে তার টেবিলে গোল ট্যাবলেটের মতো একটা জিনিস আসে। সেটি কিছু না ভেবেই ওটা মুখে পুরে দেয়। তখনই ওয়েটার দৌড়ে এসে বলে, স্যার এ কি করছেন? ওটা খাওয়ার জিনিস নয়, ওটা হলো কম্প্রেস টাওয়েল। ওটার উপর পানি ঢাললে ওটা রুমাল হয়ে যাবে। এই কথা শুনে সেটি তো যেন আকাশ থেকে পড়ে যে এসব কি আজব কারবার। বড় রেস্টুরেন্টে গিয়ে সেটি তো চরম অপমানিত হয়। এরপর সে এক দামি হোটেলে রাত কাটায় আর রাজকীয় বাথটাব এনজয় করে। পরদিন রবিবার সেটি তার বন্ধুদের সাথে একটা দামি গাড়ি নিয়ে আউটিং এ বের হয়। তারা সমুদ্র সৈকতে গিয়ে সার্ফিং করা শুরু করে। সেখানে তার বন্ধুরা গল্প করেছিল যে কয়েকদিন আগে একজন 250 কোটি টাকা লটারি জিতেছে। তার এক বন্ধু বলে, ভেবে দেখতো লোকটার জীবন কত রঙিন হয়ে গেছে, এখন কি মজাই না করছে ও। তার অন্য বন্ধু আবার অভিশাপ দিয়ে বলে, মজা ঠিকই করছে, কিন্তু যে লোক জীবনে কিছু করতে পারেনি সে এত টাকা সামলাতে পারবে না, গোল্লায় যাবে তার সব টাকা। এই কথা শুনে সেটি একদম আটকে ওঠে আর বলে, আরে ভাই ওসব বলিস না, লোকটা হয়তো জীবনে অনেক কষ্ট করেছে, হয়তো তার কোনো চাকরি ছিল না, বউ তাকে ছেড়ে চলে যাচ্ছিল, এমন অবস্থায় লটারি জিতেছে বলে কি তাকে গালি দিবি নাকি? তার কথা শুনে বন্ধুরা তো অবাক হয়ে যায় আর বলে, তুই তো দেখি তার হয়ে খুব ওকালতি করছিস, ব্যাপারটা কি? তুই কি সেই 250 কোটি টাকার মালিক নস তো? আমাদের থেকে লুকিয়ে মজা নিচ্ছিস না তো তুই? তার বন্ধুদের কথা শুনে সেডির তো আত্মা শুকিয়ে যাওয়ার অবস্থা হয়। সে নিজেকে সামলে নিয়ে হেসে বলে, আরে আমার কি আর সে কপাল আছে? আমি যদি লটারি জিততাম তবে আজ এখানে থাকতাম নাকি? তোদের আমি সবার আগে উদ্ধার করতাম। এরপর তারা যখন ফিরছিল পুরোটা রাস্তা তার বন্ধুরা মারিওর সার্ফিং স্কিল নিয়ে আলোচনা করছিল। বন্ধুরা এমনকি সেডিকেও নিয়ে মজা করতে শুরু করে আর তারা সেডিকে বলতে থাকে যে দেখ ভাই, তোর এই অবস্থার জন্যই বোধহয় তোর বউ তাকে ছেড়ে মারিওর কাছে চলে গেছে। কথা বলতে বলতে তার গাড়ি স্পিড বাড়িয়ে দেয়। ঠিক তখনই সে একই নারী পুলিশ অফিসার আবার তাদের গাড়ি থামায়। এটি দেখি তো সেটি একদম ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে যে অফিসার তাকে দেখে ফেললেই সবার সামনে বলে দেবে যে সেই লটারি জিতেছে। তাই সে নিজেকে একটা চাদর দিয়ে ঢেকে সিটের নিচে লুকিয়ে পড়ে। পুলিশ অফিসার তাদের ব্যাগ চেক করতে গিয়ে কিছু ড্রাগস খুঁজে পায়। এরপর সে পেছনের সিটে চাদর ঢাকা সেটিকে দেখে ভাবে যে সে হয়তো কোনো টেরোরিস্ট। সে বন্দুক তাক করে চেঁচিয়ে বলে, চুপচাপ বেরিয়ে এসো, নয়তো কিন্তু গুলি করব। সেটি বাধ্য হয়ে বেরিয়ে আসে। তাকে দেখে অফিসার অবাক হয়ে যায় আর বলে, আরে আপনি? সেটি আমতা আমতা করে বলে, হ্যাঁ আমি আসলে বন্ধুদের সাথে একটু ঘুরতে বেরিয়েছিলাম। ভাগ্য ভালো যে পুলিশ অফিসারটি লটারির কথা ফাঁস করে না, বরং সম্মান দিয়ে বলে যে ঠিক আছে স্যার, এনজয় করুন। পুলিশ চলে যাওয়ার পর তার বন্ধুরা তো এসব দেখে একদম হা হয়ে যায়। তারা সেটিকে জিজ্ঞেস করে যে কিরে, ওই পুলিশ তোকে এত সম্মান দিল কেন? আর তোকে দেখেই বা আমাদের
ছেড়ে দিল কেন, চক্করটা কি? সেডি বানিয়ে বলে, আরে তোরা বুঝলি না, ও আমার দূর সম্পর্কে আত্মীয় হয়। এদিকে সেডি এখন আর বাড়িতে না থেকে এক 5 স্টার হোটেলে থাকতে শুরু করে। রোজ সকালে সে দামি স্যুট পরে রেডি হয়। এরপর হোটেলের মালিককে নিজের দামি স্যুটটা দিয়ে তার সাধারণ পোশাকটা পরে সুপার মার্কেটে কাজে যায়। একদিন দেরি করে আসায় মারিও তাকে খুব বকাবকি করে। এতে সেডির মেজাজ তো একদম তুঙ্গে। সে ভাবে যে ইচ্ছে করলে আমি পুরো সুপার মার্কেটটাই কিনে নিতে পারি, কিন্তু দুনিয়ার কাছে নিজেকে গরিব প্রমাণ করতে এই মারিওর ঝাড়ি খেতে হচ্ছে। মেগি তখন সেডির পক্ষ নিয়ে মারিওকে বলে, প্লিজ এবারকার মতো ওকে মাফ করে দাও, ও আর দেরি করে আসবে না, ওর দায়িত্ব আমার। পরদিন থেকে সেডি একজন বিদেশি কোচের কাছে সার্ফিং এর ট্রেনিং নিতে শুরু করে, যাতে সে মারিওকে টক্কর দিতে পারে। সেডি খুব দ্রুত শিখে ফেলে আর একদিন মারিওর সামনেই ওর থেকে ভালো সার্ফিং করে দেখায়। এটি দেখে মারিও তো অবাক। সে ভাবে যে বেকার লোকটা এত দামি ট্রেনার হায়ার করে টাকা পেল কোথায়। এর মধ্যে সেডির বন্ধুরা তাকে ফোন করে বলে, আজ আমরা তোকে ট্রিট দেবো, দামি মদ খাওয়ার। কিন্তু সেডি এতে রাজি হয় না। তার এই ব্যবহার দেখে তো বন্ধুরা যেন আকাশ থেকে পড়ে, যে সেডি আগে ফ্রি মদের কথা শুনে সবার আগে দৌড়ে আসতো, আর সে আজ মানা করছে। আসলে সেডির এখন অনেক দামি দামি মদ খাওয়ার অভ্যাস হয়ে গেছে, তাই তার বন্ধুদের সস্তা মদ আর তার মুখে রুচছে না। এরপর সেডি আর ফেডি গেল সেই দামি বোটের মালিকের কাছে, যার বোটে সেডি আগে টয়লেট পরিষ্কার করত। মালিক তো তাকে দেখে একদম অবাক, যে আমার বোটের টয়লেট পরিষ্কার করত সে আমার বোট কিনতে এসেছে। কিন্তু মালিকের তখন টাকার খুব দরকার ছিল। সে তাদের কাছে বোটের জন্য 5 লাখ ইউরো দাম চায়। সেডি ইচ্ছে করলে আরো বেশি দাম দিয়েও কিনতে পারতো, কিন্তু সে তো প্রতিশোধ নিতে চায়। সে বলে যে আমি 4 লাখ দেবো, নিলে নাও, নয়তো আমি চললাম। মালিকের আর কিছু করার ছিল না, তাই সে বাধ্য হয়ে তার কথায় রাজি হয়ে যায়। তখন সেডি বলে, আমি বোটের টয়লেট একদম ঝকঝকে চাই, ভালো করে সেটা আমাকে পরিষ্কার করে দাও। এরপর মালিককে দিয়ে সেডি তার টয়লেট পরিষ্কার করায়। সেই দৃশ্য দেখে সেডি মনে মনে খুব শান্তি পায়। একদিন সেডি আর তার অ্যাসিস্ট্যান্ট ফেডি কিছু দামি কেনাকাটা করে ফিরছিল। হঠাৎ সে দেখে যে তার সামনে দিয়ে তার বন্ধুরা আসছে। ধরা পড়ার ভয়ে সে তড়িঘড়ি করে একটা ডাস্টবিনে ড্রামের পেছনে লুকায় আর হাতের দামি জিনিসগুলো সব ময়লার ভেতরে ফেলে দেয়। এরপর খুব ভাব নিয়ে বাইরে এসে বন্ধুদের সাথে কথা বলতে থাকে। তার বন্ধুরা ওর চাল চলন আর দামি স্যুট দেখে সন্দেহ করে। আর তখনই সেডি এক আজব গপ্প ভেদে দেয়। সে বলে, যারে আমি একটা নতুন জায়গায় চাকরি পেয়েছি, যেখানে এরকম হাইফাই স্যুট পরতে হয়, আর সেখানে এই স্যুটগুলোই তৈরি করা হয়। ওরা আমার মতো কয়েকজনকে হায়ার করেছে এই স্যুটগুলো পরে বাহিরে ঘুরে আরাম পরীক্ষা করার জন্য। তার বন্ধুরা তার কথা শুনে আরো বেশি সন্দেহ করতে থাকে যে সেডি নির্ঘাত কিছু লুকাচ্ছে। এদিকে সে দামি জিনিসগুলো যে ময়লায় ফেলেছিল সেগুলো কর্পোরেশনের গাড়ি এসে নিয়ে চলে যায়। সেডি চেয়েও তাদের থামাতে পারে না, কারণ বন্ধুরা তার সামনে দাঁড়িয়েছিল। কোনো মতে বন্ধুদের হাত থেকে বেঁচে সে বাড়ি ফিরে আসে। সেখানে গিয়ে সে দেখে যে মেগির বাবা মা এসেছে। তার এখনো ডিভোর্সের কথা জানে না, তাই মেগি সেডিকে অনুরোধ করে যেন তাদের সামনে একদম স্বাভাবিক থাকে। এরপর সবাই মিলে ডিনারে বসে। সবাই যখন ডিনারে বসে, মেগি তার বাবা মাকে সেই সস্তা বোতলের ওয়াইন গ্লাসে ঢেলে দেয়। তাই দেখে সেডির তো কলিজা শুকিয়ে যাওয়ার অবস্থা হয়, কারণ এই সস্তা বোতলে সে আসলে লাখ টাকার দামি ওয়াইন ভরে রেখেছিল। মেগির বাবা এক চমক দিয়ে বলে, আহা, প্রায় 10 বছর আগে এক 5 স্টার হোটেলে এমন স্বাদ পেয়েছিলাম, আজ আবার খেলাম। এরপর সেডির হাতের ঘড়িটা দেখে সে বলে ওঠে, আরে বাবা, তোমার ঘড়িটা তো দারুণ, এই ব্র্যান্ডের অরিজিনাল ঘড়ির দাম তো বাজারে প্রায় 50 লাখ টাকা। তার কথা সেডি তো একদম অপ্রস্তুত হয়ে যায় আর বলে, না না বাবা, এটা আমি ফুটপাথ থেকে কিনেছি মাত্র 300 ইউরো দিয়ে, অরিজিনালটা ডুপ্লিকেট। এই কথা শুনে তার শ্বশুর মশাই বলে, বলো কি, তাহলে আমাকে একটু কিনে দাও না। এই বলে সে সেডির হাতে 200 ইউরো গুজে দিয়ে বলে, বাকি 100 ইউরো আপাতত তোমার পকেট থেকে দিয়ে দিও। এইসব দেখে তো সেডি মনে মনে একদম রেগে যাচ্ছিল। সে ভাবতে থাকে, বুড়ো আমাকে 200 ইউরো ধরিয়ে দিয়ে 50 লাখ টাকার ঘড়ি চাইছে। সে মনে মনে বলে যে, শুনেন শ্বশুর মশাই, আপনার মেয়ের আগে আমার তো আপনার সাথে ডিভোর্স হওয়া উচিত। সে আগে গজগজ করতে থাকে। এমন সময় তার ফোন বেজে ওঠে, কিন্তু সে ফোন বের করে না, কারণ দামি ফোন দেখলে সবাই 1000টা প্রশ্ন করবে। সবাই যখন ওর দিকে তাকিয়ে আছে, তখন সবার নজর ঘুরাতে সে হুট করে বলে বসে যে, আমি আর আপনার মেয়ে ডিভোর্স দিতে যাচ্ছি। এই কথা শুনে মেঘে রেগে মেঘে টেবিল ছেড়ে উঠে চলে যায়, কারণ সে এসব বলতে মানা করেছিল। সেডিও সেখান থেকে বেরিয়ে সোজা সেই 5 স্টার হোটেলে গিয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। সেখানে সেই মেয়েটি আবার তাকে দেখছিল। সেডি ভাবে যে মেঘি যখন মারিওর সাথে নতুন জীবন শুরু করছে, তবে আমি বা এই মেয়েটির সাথে কেন শুরু করব না। সে গিয়ে মেয়েটির সাথে কথা বলতেই মেয়েটি তাকে একটা কার্ড ধরিয়ে দিয়ে বলে, আপনার কেমন মেয়ে চাই বলুন, আমি সব ব্যবস্থা করে দেব। এই কথা শুনে সেডি তো যেন আকাশ থেকে পড়ে। আসলে মেয়েটি ছিল একজন দালাল, যে অ্যাসকট সাপ্লাই দেয়। বেচারা সেডির মনটাই ভেঙে যায়। সে বিষণ্ণ মনে বাড়ির দিকে হাঁটছিল। পথে সে দেখে যে তার দুই বন্ধু একটা ছোট বাড়ি বসে হাসাহাসি করছে। তাদের দেখে সেডির খুব অপরাধ বোধ হয়। সে ভাবতে থাকে যে এত টাকা একা বুক করে আমি কি করব? আমি কি এতটাই অহংকারী হয়ে গেছি যে নিজের জানের বন্ধুদের সাথেও বেইমানি করছি? সে রাতে বাড়ি ফিরে ফেডিকে ফোন করে বলে, আমার দুই বন্ধুর অ্যাকাউন্টে এখনই 1 মিলিয়ন ইউরো করে পাঠিয়ে দাও, তবে ওরা যেন কোনোভাবেই তা জানতে না পারে যে টাকাটা কে পাঠিয়েছে। সেডি ভেবেছিল যে তার বন্ধুরা এই টাকা নিয়ে ভালো কোনো ব্যবসা শুরু করবে, কিন্তু ওই দুই গাধা আর কি করবে? তারা টাকা পেয়ে একদমই লাক্সারি গাড়ি কিনে সেডির সামনে এসে শো অফ করতে শুরু করে। তারা সেডিকে গাড়িতে চড়ার দাওয়াত দিয়ে বলে, জানিস, কোন
এক পাগল আমাদের অ্যাকাউন্টে 1 মিলিয়ন করে টাকা পাঠিয়েছে, তাই দিয়েই আমরা এই গাড়িটা কিনে ফেলেছি। তাদের এই কথা শুনে সেডি তো যেন রেগে মেগে আগুন হয়ে যায় আর বলে যে তোদের কি বুদ্ধি ঘাস খেতে গেছে? এতগুলো টাকা পেয়ে তোরা ব্যবসা না করে গাড়ি কিনেছিস। তার বন্ধুরা তো তার কথা শুনে হেসেই খুন। একজন বলে তুই কেন হিংসে করছিস বলতো? আমাদের অ্যাকাউন্টে টাকা এসেছে আর তোর আসেনি এর জন্য? অন্যজন টিটকারি দিয়ে বলে আরে ও তো ভিখারির চেয়েও গরিব, ওর কাছে টাকা আসবে কোথা থেকে? কেউ দয়া করে ওকে 1 টাকাও দেয় না, আর 1 মিলিয়ন সেটা তো দুঃস্বপ্নের ব্যাপার। তখন সেডি আর সহ্য করতে না পেরে চিৎকার করে তাদেরকে বলে আরে তোরা গাধার বাচ্চারা, আমি ওই বাম্পার লটারির উইনার। তার কথা শুনে মার্কাস ভাবে যে সেডি হয়তো পাগল হয়ে গেছে। সে এক্সাইটমেন্টের রিভার্স গিয়ার না দিয়ে অ্যাক্সিলেটরে চাপ দেয় আর গাড়িটা সজোরে সামনে এগিয়ে গিয়ে ধপাস করে গর্তে পড়ে যায়। সেটি চিৎকার করে বলে থাম তোরা, আমি তোদের জন্য আরো একটা গাড়ি কিনে দিব, বিশ্বাস কর আমি এসে 250 কোটি টাকার মালিক। তখন তার বন্ধুরা বিশ্বাস করে আর সবাই মিলে আনন্দে নাচতে থাকে। এরপর তারা বড় বড় পাবে গিয়ে পার্টি শুরু করে। বন্ধুদের সাথে টাকা ভাগ করে নিতে পেরে সেডি আজ সত্যিই খুব খুশি। কিছুদিন পর সেডি যখন সুপার মার্কেটে কাজ করছিল তখন তার শ্বশুর মশা আবার উদয় হয়। তার হাতে সেই 50 লাখ টাকার দামি ঘড়িটা যেটা সেডি তাকে ডুপ্লিকেট বলে দিয়েছিল। সে বলে বাবা আমার এই ঘড়ি দেখে আমার বন্ধুরা তো পাগল হয়ে গেছে, তারা সবাই এরকম ডুপ্লিকেট ঘড়ি চায়। এই নাও এই 1000 ইউরো, আমাকে আরো 4টে ঘড়ি কিনে দাও, বাকি টাকা ফেরত দিতে হবে না, ওটা তোমার পকেটে রেখে দাও। তার এই কথায় তো সেডির মাথায় যেন হাত পড়ে যায়। সে ভাবে যে আমি আমার জীবনে এমন কি পাপ করেছিলাম যে ঈশ্বর আমাকে এই শাস্তি দিচ্ছে। বেচারা সেডি, একে তো 4টি ঘড়ি কিনতে কয়েক কোটি টাকা লাগবে, তার উপর শ্বশুর মশাই তাকে 1000 ইউরো ধরিয়ে দিয়েছে। সেডি আমতে আমতে করে স্টক নেই বলে বাহানা দিল। মেঘে তাকে জোরাজোরি করতে থাকে আর বলে যে বাবা এত শখ করে চেয়েছে, কোথাও থেকে একটা ব্যবস্থা করে দাও না। উপায় না দেখে সেডি সে 1000 ইউরোই পকেটে পুরে নেয়। তার শ্বশুর মশাই যেতেই সেখানে মারিও উদয় হয়। মারিও আসলে চাইছিল সেডি আর মেঘির মধ্যে দূরত্ব তৈরি করতে যাতে তার রাস্তা পরিষ্কার হয়, কিন্তু মেঘি মারিওকে নিয়ে কোনো আগ্রহী ছিল না। সেডি যখন মেঘিকে সতর্ক করে বলে যে মারিও লোকটা একটা আস্ত ফ্রড আর সুযোগ পেলে মেঘির ক্ষতি করবে, তখন মেঘি উল্টো সেডিকে চটানোর জন্য মারিওর পক্ষ নিয়ে কথা বলতে থাকে। আসলে মেঘি মনে মনে সেডিকে আর ডিভোর্স দিতে চাইছিল না। সেডির কাজে উন্নতি দেখে সে তার এক বন্ধুকে বলছিল যে সেডি এখন আমার জন্য অনেক খাটছে, মনে হচ্ছে অনেকটা বদলে গেছে, কিন্তু ওর ভেতরে সে আসল লোকটা আবার কখন জেগে ওঠে আমি শুধু সেই ভয়ে আছি। ঠিক তখনই সুপার মার্কেট থেকে একটা কল আসে। মেঘি সেখানে গিয়ে জানতে পারে যে মার্কেটটি অনেকদিন ধরে লস চলায় এটি বাজেয়াপ্ত করা হচ্ছে, অর্থাৎ মার্কেটটি হয় কেউ কিনে নেবে নয়তো বন্ধ হয়ে যাবে। এই খবর শুনে মারিও তো বটেই, মেঘিও দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তারা দুজনেই এই মার্কেটের উপর নির্ভরশীল ছিল। তবুও মেঘি অন্য স্টাফদের সান্ত্বনা দিয়ে বলে মারিও খুব ভালো মানুষ, ও নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে। সেটি তখন মেঘিকে বলে সুপার মার্কেট বন্ধ হয়ে গেল তো আমাদের আর দেখাই হবে না, আর 3 দিন পর তো আমাদের ডিভোর্স হয়ে যাবে, তার আগে আমি তোমার সাথে একটা ক্যান্ডেল লাইট ডিনার করতে চাই। মেঘি তার কথায় রাজি হয়ে যায় আর জিজ্ঞেস করে কোন রেস্টুরেন্টে যাবে। সেটি বলে রেস্টুরেন্টে নয়, আমাদের বাড়িতেই হবে, সব আয়োজন আমিই করব। মেঘি বাসায় ফেরার আগেই সেটি সেই 5 স্টার হোটেলের স্টাফদের মোটা টাকা দিয়ে বাড়িটা রাজকীয় ভাবে সাজিয়ে ফেলায় আর দামি দামি সব খাবার রান্না করায়। মেঘি আসার সময় হলে সে সব স্টাফদের গ্যারেজে লুকিয়ে থাকার নির্দেশ দেয়। মেঘি বাড়িতে ঢুকেই এলাহি কাণ্ড দেখে তো একদম থ হয়ে যায়। সে অবাক হয়ে সেডিকে জিজ্ঞেস করে এত টাকা তুমি কোথায় পেলে? সেডি বলে টাকার কথা ছাড়ো, আগে খেয়ে বলো কেমন হয়েছে। মেঘি খাবার খেয়ে বলে অসাধারণ। খাওয়া শেষে দুজন মন খুলে কথা বলতে বসে। সেডি বলে আমি এতদিন খুব ভুল করেছি, তোমার কোনো যত্ন নেইনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এমন ভুল করব না, আমরা অন্য কোথাও চাকরি খুঁজে নেব আর এই বাড়িতে সুখী থাকবো। মেঘির বিশ্বাস হয় যে সেডি সত্যিই বদলে গেছে। দুজনের চোখেই তখন আনন্দের জল। তখনই সেডি মুখ ফসকে সত্যিটা বলে ফেলে যে সে সেই বাম্পার লটারির উইনার আর এখন সে কোটিপতি। এই কথা শুনেই মেঘি একদম স্তব্ধ হয়ে যায়। সে রেগে চিৎকার করে বলে তুমি কেন আমাকে আগে বলনি? সেডি বলে আমি ভেবেছিলাম তোমার সাথে মারিওর কোনো সম্পর্ক আছে তাই বলিনি। মেঘি আরো রেগে গিয়ে বলে ও আচ্ছা, তার মানে তুমি ভেবেছিলে যে লটারির কথা জানলে আমি ডিভোর্স সেটেলমেন্ট হিসেবে তোমার 250 কোটি টাকার অর্ধেক দাবি করব, তাই তো? আর সেই টাকা নিয়ে আমি মারিওর সাথে থাকবো, তুমি আমার সম্পর্কে এই ধারণা পোষণ করো। মেঘির আগে বেরিয়ে যেতে চায়। সেটি তাকে বোঝাতে তার পেছন পেছন যায়, কিন্তু গ্যারেজে যেতে সব গোমর ফাঁস হয়ে যায়। মেঘি দেখে যে গ্যারেজে সেটির কেনা সব দামি দামি জিনিস আর হোটেলের স্টাফরা লুকিয়ে আছে। এটি দেখে তো মেঘির আরো রাগ বেড়ে যায়। সেটি অনেক বোঝানোর চেষ্টা করে যে সে আজ সব সত্যি বলার জন্যই আয়োজন করেছিল, কিন্তু মেঘি তার কথায় কোনো কানই দেয় না। সে বলে যে খবরদার আর কোনোদিন আমার সামনে আসবে না তুমি, আমি তোমাকে নিজের বাড়ি শেয়ার করেছি, তুমি চাইলে আমি বাড়িটাও দিয়ে দিতাম, কিন্তু তোমার চিন্তা এত নিচু, 2 বছর একসাথে থেকেও তুমি আমাকে চিনতে পারলে না যে আমি তোমার টাকার ভাগ চাইবো না। রাগ আর অনেক অভিমান নিয়ে মেঘি সেখান থেকে চলে যায় আর সেটি একাই দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। সে তার লাক্সারি বোটে গিয়ে মন খারাপ করে মদ খেতে থাকে। অবশেষে সে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে ফেডিকে ফোন করে বলে আমার 250 কোটির অর্ধেক তো আমার স্ত্রীর প্রাপ্য, ডিভোর্স হওয়ার আগেই ওর অ্যাকাউন্টে 125 কোটি ইউরো পাঠিয়ে দাও। সেটির এই অদ্ভুত সিদ্ধান্ত শুনে ফেডি তো যেন আকাশ থেকে পড়ে। সে বলে
স্যার আপনি কি পাগল হয়ে গেছেন? আরেকবার ভেবে দেখুন। সেডি শান্ত গলায় উত্তর দেয়, আমি খুব ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি ফেডি। আমি মেঘিকে 125 কোটি টাকা দিয়ে এই দেশ ছেড়ে চলে যাব। আমি আর ওকে কোনো ঝামেলায় ফেলতে চাই না। তোমার বেতনটাও তুমি নিয়ে নাও, আর বন্ধুদের জন্য আমি বড় একটা অঙ্ক আলাদা করে রেখেছি। আমি সামান্য কিছু টাকা নিজের জন্য রেখে বাকিটা সবার মাঝে বিলিয়ে দিয়ে এখান থেকে চিরতরে বিদায় নেব। অন্যদিকে মেঘি তার এক বান্ধবীকে বাড়িতে ডেকে সেডির কাণ্ড কারখানা নিয়ে নালিশ করছিল। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে। সে তাকিয়ে দেখে যে তার ব্যাংক অ্যাকাউন্টে 125 কোটি ইউরো জমা হয়েছে। এটা দেখি তো মেঘি ভয় কাঁপতে শুরু করে। সে বিশ্বাসই করতে পারছিল না যেসব কি হচ্ছে। শুধু তাই নয়, সেটি ডিভোর্স পেপারে সই করেও পাঠিয়ে দিয়েছে। মেঘির মনটা খুব খারাপ হয়ে যায়, কিন্তু তার সেই বান্ধবী তাকে বলে, আরে তোর স্বামী তো দেখে 1 নম্বর গাধা, তোকে এত টাকাও দিল, আবার ডিভোর্সও দিল। এখন তো তুই তোর ইচ্ছা মতো জীবন এনজয় করতে পারবি। তার বন্ধুর কথা শুনে মেঘি রেগে গিয়ে তাকে ধমক দেয় আর বলে, খবরদার আমার স্বামীকে গাধা বলবি না। ও আমাকে পাগলের মতো ভালোবাসে, আর এর জন্যই ও আমার জন্য এত বড় ত্যাগ করেছে। ও সম্পর্কে এমন কথা বলার কোনো অধিকার তোর নেই। ঠিক তখনই একটা ফোন আসে যে তাদের সুপারমার্কেটে কেউ কিনে নিয়েছে। এই কথা শুনে মেঘি তো খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে সেখানে যায়। সেখানে গিয়ে সে মারিওকে জিজ্ঞেস করতে চায় যে কে মার্কেটটা কিনেছে, কিন্তু মারিও পাশ কাটিয়েও কথা বলতে থাকে। কথায় কথায় ফাঁস হয়ে যায় যে এতদিন মারিও সবাইকে ঠকিয়ে আসছিল। মার্কেট আসলে কোনো লসেই ছিল না, বরং মারিও কম বেতন দিয়ে কর্মীদের খাটিয়ে নিজের পকেট ভরছিল। এসব কথা জানতে পেরে মেঘি অনেক রেগে যায়। মেঘি বলে, আমি ভেবেছিলাম তুমি একজন সৎ মানুষ, কিন্তু তুমি তো আস্ত একটা প্রতারক। আমাদের কর্মীদের ঘাম আর পরিশ্রমের টাকা তুমি লুটে নিয়েছো। মারিও নির্লজ্জার মতো বলে, মেঘি একেই বিজনেস বলে। আমি তোমাকে পাওয়ার জন্য আর বাকিদের বেতন বাঁচানোর জন্য এই গেমটা খেলেছি। এমন সময় ফেডি সেখানে এসে মেঘিকে জানায় যে ম্যাডাম, এই সুপার মার্কেটে আর কেউ নয়, আপনার স্বামী সেডি কিনে নিয়েছে, আর সেটা আপনার নামে রেজিস্ট্রি করা হয়েছে। তার এসব কথা শুনে মেঘি তো একদম স্তব্ধ হয়ে যায়। সে বেকুল হয়ে জিজ্ঞেস করে যে সেডি কোথায়। ফেডি জানায় যে সেডি এদেশ ছেড়ে চলে যাচ্ছে, আর এই মুহূর্তে হয়তো সে এয়ারপোর্টে আছে। মেঘি তড়িঘড়ি করে নিজের গাড়ি নিয়ে বের হতে যায়, কিন্তু তার কপাল খারাপ। সে একই পুলিশ অফিসার আবার তাকে নো পার্কিং এর জন্য ফাইন ধরে। মেঘি অস্থির হয়ে কান্নাকাটি শুরু করে দেয় আর বলে, অফিসার প্লিজ আমাকে যেতে দিন। ওই লটারি উইনার সেডি আমার স্বামী। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। ও দেশ ছেড়ে চলে যাচ্ছে। ওকে না থামালে আমি আর কোনোদিন ওকে দেখতে পাবো না। অফিসার তখন দয়ালু হয়ে তাকে বলে, গাড়ি নিয়ে গেলে ট্রাফিকে আটকে যাবেন, আমার বাইকে বসুন। মেঘি টাইট স্কার্ট পরে থাকায় সেটিকে ছিঁড়ে সে বাইকের পেছনে বসে। অফিসার যেন ঝড়ের গতিতে বাইক ছুটিয়ে তাকে এয়ারপোর্টে পৌঁছে দেয়। এয়ারপোর্টে পৌঁছে মেঘি পাগলের মতো সেটিকে খুঁজতে থাকে। অবশেষে সেটিকে দেখতে পেয়ে মেঘি দৌড়ে তার কাছে যায়। সেটি ভেবেছিল যে মেঘি হয়তো তাকে জড়িয়ে ধরবে, কিন্তু মেঘি গিয়েই কষে তার গালায় চর বসিয়ে দেয়। আর সে চিৎকার করে বলতে থাকে, তুমি নিজেকে কি প্রমাণ করতে চাইছো? সবকিছু আমার নামে লিখে দিয়ে তুমি কোথায় যাবে? ভেবেছো টাকা পেয়ে আমি সুখে থাকবো? আমাকে ফেলে তুমি শান্তিতে চলে যাবে? তুমি একটা আস্ত গাদা, আস্ত একটা অপদার্থ। সেটি আর কোনো কথা না বলে মেঘিকে জড়িয়ে ধরে, আর মেঘিও সব রাগ ভুলে তাকে আঁকড়ে ধরে। এর 1 বছর পরের সিন দেখানো হয়। সেটি এখন তার বন্ধুদের সাথে লটারির টাকা দিয়ে একটা দারুণ বিজনেস শুরু করেছে। পেট্রো এখনো সিঙ্গেল আছে, তবে সে এখন বড় ইউটিউবার আর সেলিব্রিটি হয়ে গেছে। মেয়েরা তার সাথে সেলফি তুলতে এলে সে এখনো তাদের পটাতে ব্যস্ত থাকে। সবাই মিলে একটা জমজমাট পার্টি করছিল। এমন সময় হঠাৎ মনে হয় যে ভূমিকম্প শুরু হয়েছে। চারপাশ কাঁপতে শুরু করে। সবাই ভয়ে পেছনের দিকে তাকাতেই দেখে যে মারিও সিঁড়ি দিয়ে নামছে। এই 1 বছরে প্রচুর খেয়ে খেয়ে সে আবার তার সেই কলেজের দিনগুলোর মতো গোলগাল কুমড়ো হয়ে গেছে। মারিওকে দেখে সবাই হাসতে শুরু করে, আর মারিও হাসি মুখে বলে, আই এম ব্যাক গাইস। আর এই সুন্দর হ্যাপি এন্ডিং এর সাথেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তো কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো। পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।